নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার চায় হেফাজত। 4 দাবিতে সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। জনসম্মতি ছাড়াই বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা প্রশ্ন বিএনপি নেতা হাফিজের। মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে না সরলে আন্দোলনের হুঁশিয়ারি গণ অধিকারের। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। মানবিক করিডোর, আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে রাজপথে নামা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে এই সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন 2 পুত্রবধূ। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অভ্যর্থনা জানানোর নির্দেশ মির্জা ফখরুলের। অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় আপত্তি জাতীয়তাবাদী সমমনা জোটের। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জামায়াত আমিরের। বেশি শর্ত দিলে আইএমএফ এর ঋণ নাও নিতে পারে বাংলাদেশ, জানালেন বিশেষ সহকারী। গ্যাসের দামের সঙ্গে বাড়ছে উৎপাদন খরচও, রপ্তানিতে পিছিয়ে পড়ার শঙ্কা। ঢাকার পর চট্টগ্রাম থেকে হজযাত্রা শুরু। প্রথম দিনে 419 যাত্রী নিয়ে সৌদি আরবের পথে বিমান। এবার 17টি ফ্লাইটে যাবেন 7,000 মুসল্লি। ব্যবস্থাপনায় সন্তোষ। চার দফা আদায়ে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে ঢল নামে জনতার। দ্রুত নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করেন নেতারা। অনুরোধ জানান করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর। সমাবেশে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারই হবে সংস্কারের প্রথম ধাপ। আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। ভোর থেকেই সারা দেশ থেকে দলে দলে কর্মসূচিতে আসতে থাকেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে তুলে ধরেন দাবি দাওয়া। নেতারা তাদের বক্তব্যে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে নারী সংস্কার কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করেন। এ সময় মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান জানান ইসলামী বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী। আমরা ভারতকে শায়েস্তা করেছি, যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে। সমাবেশে উপস্থিত হন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইসলামের জন্য বৃহত্তর লড়াই গড়ে তোলার পাশাপাশি শেখ হাসিনার বিচার দাবি করেন মাহমুদুর রহমান। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারই হবে সংস্কারের প্রথম ধাপ। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। মহাসমাবেশের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে
বিভাগীয় সম্মেলন করা হবে। নারীদের অসম্মান ও দেশবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও সাফ জানান হেফাজত নেতারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের প্রশ্ন, করিডোরের নামে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা। দলটির আরেক নেতা আব্দুস সালামের অভিযোগ, নির্বাচন নিয়ে তালবাহানা করছে সরকার। শনিবার রাজধানীর মতিঝিলে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আত্মপ্রকাশ করল ক্রীড়াঙ্গনের নতুন সংগঠন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সাবেক ফুটবলার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছে অন্তর্বর্তী সরকার। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? বর্তমান সরকার নির্বাচন চায় না, তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালামের অভিযোগ, নির্বাচন নিয়ে তালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে তালবাহানা করছেন। পরিষ্কার কথা বলতে চাই, নির্বাচনের জন্যই আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনা হয়েছে। এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যতগুলোতে জনগণ তারা ঐক্যমত হয়েছে, সে ঐক্যমতকে সামনে রেখে আপনি নির্বাচনী শিডিউল অ্যানাউন্স করুন। নির্বাচনকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। সংসদ সদস্য হওয়ার পরে রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলে মানবিক করিডোরের নামে পূর্ব তিমুরের মতো সামরিক জোন তৈরির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে না সরলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন দলের সভাপতি নুরুল হক নূর। বলেন, রাজনৈতিক দল এবং জনগণের সঙ্গে আলোচনা না করে অন্তর্বর্তী সরকার করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না। এছাড়াও আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 3 আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানান সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী দলের প্রায় 3 শতাধিক নেতা আনুষ্ঠানিকভাবে যোগ দেন গণ অধিকার পরিষদে। গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দ্বিতীয়ত ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার, এবং তৃতীয়ত প্রধান উপদেষ্টা ঘোষিত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, আগামীতে আবার রাজপথে নামা হবে। পুরো জাতি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভোটের দাবি জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কুরআন বিরোধী কোনো সুপারিশ দেশের মানুষ মানবে না উল্লেখ করে নারী সংস্কার কমিশনকে বাতিলের দাবি তার। 14 বছর পর জামায়াত ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন। শনিবার রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এই সম্মেলনে অংশ নেন সারা দেশের জেলা ও মহানগরীর নেতারা। বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্বোধনী বক্তব্যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ কুরআন বিরোধী আখ্যা দিয়ে ডাক্তার শফিকুর রহমান দ্রুত কমিটি বাতিলের দাবি জানান। কুরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছি। ওই কমিটিই বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে জানিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াত আমির। আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে,
আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। দেশকে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন চান ডক্টর শফিকুর রহমান। পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অনির্বাচিত সরকারের পক্ষে সবকিছুর সমাধান দেওয়া সম্ভব নয়, তাই এ ধরনের সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। বাসদ মার্ক্সবাদী বলছে, ইতিহাস ও সংবিধানের মূল নীতি নিয়ে কমিশনের প্রস্তাবে আপত্তি রয়েছে। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলেন, কমিশন কারো প্রতিপক্ষ নয়। সংস্কার কমিশনগুলো সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এর ধারাবাহিকতায় শনিবার সকালে সংসদ ভবনের এলডি হলে আলোচনায় যোগ দেয় জাতীয়তাবাদী সমমনা জোট। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলোর সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়, তবে রাষ্ট্র গড়ার বিষয়ে একমত হওয়া সম্ভব। জাতীয় স্বার্থে যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা। প্রায় 3 ঘন্টা আলোচনা শেষে জাতীয়তাবাদী সমমনা জোট সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, অনির্বাচিত সরকারের পক্ষে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। সুস্পষ্টভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হতে হবে, 2 বার প্রধানমন্ত্রী একসাথে হতে পারবে, এক টার্ম অফ করে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে। নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। এই যে যেমন মানবিক করিডোরের কথা বলছে, এটা তো দেশের সাথে একটা বৈদেশিক চুক্তি হতে হলে তো নির্বাচিত পার্লামেন্ট সরকার থেকে করতে হবে। এটাতে সামরিক করিডোর পরিণত হবে না, এটা কে বলতে পারে? এটা যে আরেকটা গাজা হবে না, সেটা কে বলতে পারে? বিকেলে কমিশনের সঙ্গে বৈঠকে বসে মার্ক্সবাদী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। 3.5 ঘন্টা আলোচনা শেষে দলটির সমন্বয়ক মাসুদ রানা বলেন, ইতিহাস ও সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবনায় আপত্তি রয়েছে। পাকিস্তানি যে একটা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দীর্ঘ লড়াই করেছে এবং সেখানে 52, 62, 66, 69 এই আন্দোলনের ধারাবাহিকতায় 71 এবং এই পুরো আন্দোলনের মধ্যে যে বিষয়গুলো ছিল, একটা হলো শোষণ মুক্তির চেতনা ছিল, মানুষ শোষণ থেকে মুক্তি পাবে, ধর্মনিরপেক্ষতার চেতনা ছিল এবং সেই সময় সমাজতন্ত্রের চেতনাও ছিল। এই সংস্কার প্রতিবেদনের যে রিপোর্ট, সেই রিপোর্টে এই বিষয়গুলোকে যথার্থভাবে আনা হয়নি বলে আমরা মনে করি। দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করবে কমিশন। যে বিষয়গুলো অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা যায়, সেটা অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে কখন রওনা দেবেন তা এখনও জানা যায়নি। যৌথ সভা শেষে দলের মহাসচিব জানান, দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর থেকে কাকলী প্রধান সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহারে সর্বসাধারণের প্রতি অনুরোধ মির্জা ফখরুলের। যুক্তরাজ্য থেকে 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগমন উপলক্ষে দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে গুলশানে অনুষ্ঠিত হয় যৌথ সভা। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সুচিকিৎসা ও পরিবারের সঙ্গে থাকায় অনেকটা সুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। তাই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সব ঠিক থাকলে সোমবার কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। একটা ভালো পরিবেশ, বিশেষ করে পারিবারিক পরিবেশে, এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। আমরা আশা করছি যে আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে
আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বিএনপি নেত্রীকে সুশৃঙ্খলভাবে অভ্যর্থনা জানাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল। যানজট ও দুর্ভোগ এড়াতে ফেরার সময় বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে, শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে, বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে। বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ দেশে আসছেন বলে জানান বিএনপি মহাসচিব। এরকম নারী নেত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঋণের অর্থ ছাড়ে আইএমএফ বেশি শর্ত জুড়ে দিলে বাংলাদেশ সরে আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সংস্থাটির সব শর্ত মানলে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে বলে শঙ্কা তার। সকালে রাজধানীর ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বাজেট বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বাংলাদেশ ঘুরে গেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এরপর ওয়াশিংটনে শেষ হয়েছে সংস্থাটির বসন্তকালীন বৈঠক, কিন্তু অর্থ ছাড়ে মেলেনি পরিষ্কার কোনো সংকেত। এমন নানা যুক্তিতর্কের মধ্যেই শনিবার সকালে ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বাজেট বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, IMF শর্ত বাড়ালে ঋণ নেবে না বাংলাদেশ। আমি যদি আইসিইউ থেকে বেরিয়ে আসি তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং ADB এবং অন্যান্য দাতারা বলে যে না না না, ওখানে না থাকলে আমাদের টাকাও দেবো না। আমরা মোটামুটি ওই ধরনের সিদ্ধান্তে আসছি। যদি তারা বেশি চাপাচাপি করে আমরা বলবো যে দরকার নেই। তবে জানান, সিদ্ধান্ত চূড়ান্ত আগামী বছরই বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নেবে। ডেটা ফেটা ভুল থাকলো, প্রিপারেশন কিছু থাকলো, আমরা 6 মাসের মধ্যে ইকোনমিকে আমরা টার্ন অ্যারাউন্ড করেছি, আইসিইউ থেকে বাইর করে আনছি। তাহলে আমি এখন ফিরে আসবো কেন? আমি তো উঠে যাওয়ার মতো ক্ষমতা করে ফেলছি। সেমিনারে পোল্ট্রি ফিড তৈরির কাঁচামাল আমদানিতে ভ্যাট শুল্ক কমানোর পাশাপাশি খামারিদের সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে বাজেট বরাদ্দে কৃষিতে সুনির্দিষ্ট প্রবৃদ্ধির কোনো রূপরেখা থাকে না। এই দুর্বলতা কাটানোর তাগিদ দেন কৃষি অর্থনীতিবিদরা। মোট বাজেটের কমপক্ষে 10% কৃষি খাতের জন্য নির্ধারণ করি এবং মোট বাজেটের কমপক্ষে 5% ভর্তুকির জন্য নির্ধারণ করি। আশা করি আমরা যে আগামীতে 4 থেকে 5% হারে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে চাই, সেটা আমরা করতে পারব। কৃষকের শ্রমে ঘামে ফলানো ফসল সংগ্রহের পর সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে ক্ষতি হয় 40 থেকে 45%। কৃষিকে এগিয়ে নিতে আসছে বাজেটে বিপণন কাঠামো শক্তিশালীকরণে বিশেষ নজর চান কৃষিবিদরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ালে উৎপাদন ব্যয় বাড়বে 3 থেকে 5%। এতে রপ্তানি বাজারে পিছিয়ে পড়ার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে অসম প্রতিযোগিতার শঙ্কা উদ্যোক্তাদের। ক্যাবের দাবি, BERCর দুর্নীতি দমন না করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বিনিয়োগ ও কর্মসংস্থানকে ঠেলে দেবে কঠিন চাপে। MS আরেফিনের রিপোর্ট। নানা প্রতিকূলতা মোকাবিলা করে চলছে দেশের উৎপাদন খাত। বৈশ্বিক নানা ইস্যুতেও যোগ হয় নতুন নতুন চ্যালেঞ্জ। সব বাধা সহজে মোকাবিলায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলে 2023 সালের জানুয়ারিতে 1 লাফে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হয় 150 থেকে 180%। এরপর শিল্প উদ্যোক্তাদের পকেট থেকে বাড়তি টাকা গেছে ঠিকই, কিন্তু শিল্পে যায়নি প্রতিশ্রুত গ্যাস। অস্বাভাবিক মূল্য হয়েছে, সেই মূল্যটা আমরা তো বহন করতে পারছি না, আবার আমরা গ্যাসও পাচ্ছি না। এরই মধ্যে গেল 13 এপ্রিল আরেক দফায় শিল্প খাতে নতুন সংযোগের বিপরীতে গ্যাসের দাম 33% বাড়িয়েছে সরকার। আর পুরনো সংযোগের ক্ষেত্রে অনুমোদিত লোডের 50%-এর বেশি ব্যবহারে গুনতে হবে এই বাড়তি টাকা। কস্টিংটা দুইভাবেই বাড়ছে, একভাবে হচ্ছে আবার গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে, আরেকটা হচ্ছে না পাওয়ার কারণে। দেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের হিসাব, এতে তাদের উৎপাদন খরচ বাড়বে 3 থেকে 5%। 33% গ্যাসের দাম বৃদ্ধি করলে আমাদের এটা 5%-এর মধ্যে এফেক্ট পড়বে। কারখানা বেদে কিছুটা কম বেশি হবে। বিশ্ববাজারে যেমন প্রতিযোগিতা সক্ষমতা হারাবে রপ্তানিমুখী শিল্প, তেমনি এক এক কারখানায় গ্যাসের দাম একই রকম হওয়ায় দেশের বাজার দখলে দেখা দেবে অরাজকতা, এমন শঙ্কাও তাদের। বিশ্বব্যাপী এখন কিন্তু সর্বনিম্ন প্রাইস চলতেছে তেলের এবং গ্যাসের। সে সময় আপনি এই মূল্যটা বৃদ্ধি করলেন,
এতে ভবিষ্যতে নতুন কোনো ফ্যাক্টরি হবে না। গ্যাসের সংকট ও দাম বৃদ্ধিতে যখন বহুমুখী চাপে শিল্প খাত, তখন জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন শিল্প বান্ধব জ্বালানি নীতি তৈরি করতে দূর করতে হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর দুর্নীতি। এ খাতে মুনাফা হলে মুনাফার পয়সা সবাই লুটপাট করে খায়। ইন্ডাস্ট্রি খাতে জ্বালানির মূল্য বাড়িয়ে শিল্প পণ্যের উৎপাদন ব্যয় বাড়িয়ে দেওয়া, সেবার উৎপাদন ব্যয় বাড়িয়ে দেওয়া, ব্যয় বাড়িয়ে দিলে সে বাজারে কম্পিটিশনে টিকতে পারবে না, বাজার আলটিমেটলি আমদানিকৃত পণ্যের দখলে চলে যাবে। আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হয়ে স্থানীয়ভাবে গ্যাসের উৎপাদন বাড়ানোর পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। লোডশেডিংও বেড়ে যাচ্ছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পর চট্টগ্রাম থেকে শুরু হয়েছে হজের প্রথম ফ্লাইট। বিকেল 5:30টায় 419 জন হজ যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি। মুসলিম উম্মার মহা সম্মিলন ইসলামে চতুর্থ স্তম্ভ পবিত্র হজ। আল্লাহ ও তার রাসূলের সান্নিধ্য অর্জনে প্রতি বছর গোটা পৃথিবী থেকে সৌদি আরবে যান লাখো ধর্মপ্রাণ মুসলমান। ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট। পবিত্র হজ পালনকালে মহান আল্লাহর দরবারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি নতুন বাংলাদেশের সমৃদ্ধির ফরিয়াদ জানাবেন যাত্রীরা। ছেলে মেয়ের জন্য দোয়া চাইবো, আত্মীয় স্বজন পরিবার সবার জন্যই তো চাইবো। নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে যে আমার দেশ যেন দেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে। হজ খরচটা আরেকটু কমিয়ে আনলে আমাদের মতো যারা আছে তাদের জন্য আরেকটু সহজ হবে। প্রথম হজ ফ্লাইটে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পবিত্র কাবার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মুসল্লিদের হাতে তুলে দেন ফুল, আতর ও ফার্স্ট এইড সামগ্রী। ওনাদের সার্বিক সুস্থতা আমরা কামনা করছি। প্রথম হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমান জানায়, চট্টগ্রাম থেকে গত বছর 8,000 জন গেলেও এবার যাচ্ছেন 7,100 হজ যাত্রী। মদিনায় 3টি ও মক্কায় 14টি সহ মোট 17টি ফ্লাইট যাবে সৌদি আরবে। আমাদের সিকিউরিটির লোকজন সাদা পোশাকে থাকবে, আমাদের পর্যাপ্ত CCTV ক্যামেরা আছে এবং আমরাও বিমানবন্দরের পক্ষ থেকে আমাদের 4টি পালা করে আমরা 24 ঘন্টা ডিউটি করছি। কোনো কারণের জন্য শিডিউল ভেঙে না পড়ে এর জন্য যথেষ্ট তৎপর। একে একে বিমানে ওঠেন হাজেরা। 419 হজ যাত্রী নিয়ে শনিবার বিকেল 5:30টার দিকে সৌদি আরবের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যান বিমান বাংলাদেশের ফ্লাইটটি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময় আরও থাকছে। ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ। ক্রিকেট বোর্ডের যোগ্য ব্যক্তিদের নির্বাচনের আহ্বান তামিম ইকবালের। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চান আমিনুল হক। টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে CST এলাকায় সাইলোন নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শন শেষে কথা জানান তিনি। আরও জানান, বর্তমানে চালের দাম সহনীয় পর্যায়ে এলেও কৃষকদেরও ন্যায্য দাম পেতে হবে। কৃষকরা ন্যায্য দাম পেলে তারা শস্য উৎপাদনে আরও উৎসাহী হবে। এবছর বোরোর আশানুরূপ ফলনের কথা উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, অন্য ফসলের উৎপাদন ভালো হলে টিসিবি এবং OMS সহ সরকারের খাদ্য বিষয়ক কর্মসূচিগুলোর পরিমাণ আরও বাড়ানো হবে। মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন, তিনি এখানে প্রচুর ভুয়া কার্ড ছিল, এগুলিকে বাতিল করে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। বড় উৎপাদন হয়েছে, এতে করে আমরা ভালো একটা মজুদ গড়ে তুলতে পারবো। তো সেই মজুদ যদি গাড়ি অন্য ফসলগুলি যদি ভালো হয়, ভালো মজুদ থাকলে ক্রমান্বয়ে এগুলির মাধ্যমে আমরা যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, আপনার খাদ্য বান্ধব কর্মসূচি বলেন, OMS বলেন, টিসিবির মাধ্যমে OMS বলেন, এগুলি আরও বাড়াইতে পারবো। জমজমাট রাঙামাটির পর্যটন শিল্প। প্রতিটি বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর পদচারণায় মুখর। হোটেল মোটেল কটেজের প্রায় 100% বুকিং হয়েছে। প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসায় খুশি ব্যবসায়ীরা। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। বিস্তৃত কাপ্তাই হ্রদ, শান্ত নীল জলে ঢেউ তুলে ছুটে চলেছে ইঞ্জিন চালিত নৌকা। এদের কারো গন্তব্য শুভলং, কেউ বা যাচ্ছেন ঝুলন্ত সেতুতে। চলতি পথে পর্যটকরা উপভোগ করছে হ্রদ আর সবুজ পাহাড়ের অপার সৌন্দর্য।
শুধু হ্রদ নয়, রাঙামাটির প্রতিটি বিনোদন কেন্দ্রে এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর। কেউ পরিবার, কেউ বা বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছেন পার্বত্য অঞ্চলে। পাশাপাশি স্থানীয় তাঁতে বোনা কাপড়ের দোকানেও বেড়েছে ভিড়। মে দিবসের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে 3 দিনের বন্ধের কারণে পর্যটকের এই চাপ। খুব ভালো লাগলো প্রাকৃতিক দৃশ্য দেখে, লেক টেক ঘুরলাম, ট্রলারে সারাদিন ভ্রমণ করলাম। আমাদের দেশটা এত সুন্দর, আসলে না আসলে বলা মুশকিল। লেকে ঘুরছে, নৌকাতে ঘুরছে, এখানে এসেছে, আমার থেকে অনেক ভালো লেগেছে। যাদের মনের মধ্যে কষ্ট আছে বা অনেক অশান্তিতে আছে, আমি মনে করি তারা যদি একটু এখানে এসে একটু ঘুরে যায়, আমি মনে করি যে অনেক ভালো লাগবে তাদের কাছে। হোটেল, মোটেল, কটেজের প্রায় 100% বুকিং রয়েছে। প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। রুম বুকিং প্রায় 90% বুকিং রয়েছে, আশা রাখি 100% হবে। এছাড়া আমার যে বিনোদন কেন্দ্রগুলোতে প্রায় আশানুরূপ দর্শনার্থী আগমন ঘটছে। স্থানীয় ব্যবসায়ীদের তথ্য মতে চলতি সপ্তাহের ছুটিতে রাঙামাটিতে প্রায় 50,000 পর্যটক এসেছেন। সময় সংবাদ, রাঙামাটি। অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অ্যান্থনি অ্যালবানিজ। স্থানীয় সময় শনিবার বিজয়ী ভাষণে সমর্থকদের ধন্যবাদ দিয়ে তিনি জানান, নির্বাচনে লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সবাইকে একসঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ বিনির্মাণ অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি। শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষাকে আরও সাশ্রয়ী করার প্রতিশ্রুতি দেন অ্যালবানিজ। নির্বাচনে পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী অ্যালবানিজকে অভিনন্দন জানিয়েছেন প্রধান বিরোধী দল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন। সেই সঙ্গে জোটের দলগুলোর কাছে ক্ষমা চান তিনি। আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়ে শুরু হলো এই সংস্থার পথচলা। বিসিবি, বাফুফে সহ দেশের সব ক্রীড়া সংস্থাগুলোকে রাজনীতিমুক্ত রাখার পাশাপাশি যোগ্য ব্যক্তিদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে ঘোষণা করা হয় নতুন সংগঠনের অ্যাডহক কমিটিও। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ক্রীড়াঙ্গনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। বিগত সরকারের আমলে দেশের ক্রীড়াঙ্গনে বঞ্চিত সংগঠকদের নিয়ে পথ চলা শুরু হলো বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত দেশের সাবেক ও বর্তমান হেভিওয়েট ক্রীড়াবিদ ও সংগঠকরা। খেলোয়াড় হিসাবে, সংগঠক হিসাবে ক্রীড়া সংগঠকরা বলেন, হাসিনা সরকারের সময় নির্দিষ্ট কিছু ব্যক্তি ও একটি দলের কাছে কুক্ষিগত ছিল ক্রীড়াঙ্গন। শুধু বিএনপি ও অন্য রাজনৈতিক দল করার কারণে বঞ্চিত ছিলেন অনেকে। অবসরের আগে ক্রীড়াবিদদের রাজনীতিতে যুক্ত না হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। টেনে আনেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার আগের ঘটনাও। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন, কথাবার্তা বললাম। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবো না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে চাই। রাজনীতিক ক্ষেত্রে যা হয় হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখবো। নতুন সংগঠনের কাছে দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার আহ্বান জাতীয় দলের সাবজয়ী সাবেক গোলরক্ষক আমিনুল হকের। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ কখনোই করব না, আমরা কোনো রাজনীতিকরণ করব না। আজকে যারা কমিটিতে এখানে এসছেন, আপনারা যখন জেলা কমিটিতে কাজ করবেন, জেলা কমিটি করবেন, বিভাগীয় কমিটি করবেন, শুধু স্বৈরাচারের দোষরদের বাদ দিয়ে আপনারা সকলকে নিয়ে কমিটি করবেন। আমরা কোনোভাবেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভবিষ্যতের ক্রীড়াঙ্গনে কখনোই কোনো দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হবে না। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলার থেকে হোক, বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় সংগঠনটির অ্যাডহক কমিটি। দ্রুতই বিভাগীয় কমিটি গঠন সহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে সংগঠনটির কার্যক্রম। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও কাজ করবে নতুন এই সংগঠনটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
তুই কে আমি কে চলছে লড়াই চলবে লড়বে। নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার চায় হেফাজত। 4 দাবিতে সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান। জনগণের সম্মতি ছাড়াই বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা প্রশ্ন বিএনপি নেতা হাফিজের। মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে না সরলে আন্দোলনের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের। এবং কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন 2 পুত্রবধূ। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অভ্যর্থনা জানানোর নির্দেশ মির্জা ফখরুলের। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।